This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে খানিকটা ছোট, আর তার নাম কি? কসবা। আর যার আরো একটা অর্থ রয়েছে, তার নাম হলো মানে হলো সমৃদ্ধ গ্রাম। বাস্তবের কসবার সমৃদ্ধির কি পরিচয়? নিত্য হানাহানি আর অশান্তি, সেই কসবা আবার উত্তপ্ত। টার্গেট সেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 12 নম্বর বোর্ড চেয়ারম্যানের মুখে কেন কসবায় বহিরাগত মৌমাছি গুলির পিছনে ডাকাবুকো নেতা বড় মাথার কথা বলছেন? তিনি কে? কোন বড় মাথা? কলকাতার মধ্যে শুধু কসবাতেই কেন এতবার শাসকের দ্বন্দ্ব? প্রশ্নই উঠেছে, শাসক দলের কাউন্সিলরই যদি নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কসবায় গুলি কাণ্ডেও কেন উঠে আসছে বিহার যোগের কথা? আর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের TV9 স্পেশালে। টার্গেট সুশান্ত, আপনাদের সঙ্গে আমি মুজিয়া। নিশানায় সেই সুশান্ত ঘোষ। এবার একেবারে প্রাণঘাতী হামলার ছক। পিস্তল লক হয়ে যাওয়ায় কপাল জোরে বেঁচে যান কলকাতার পুরসভার 12 নম্বর বোর্ডের চেয়ারম্যান। একবার অ্যানিমেশনে দেখবেন নাকি? একবার মনে করিয়ে দিই এবং দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি ঠিক কি হয়েছিল। দেখুন, আপনাদের একটু দেখাই বিগ ওয়ালে। প্রথমে এরকম 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসেছিলেন একেবারে বাড়ির সামনেই। তারপর ঠিক যেভাবে আমরা দেখাচ্ছি, স্কুটারে করে দুজন হামলাকারী আসে, আর তারপর তারা তাক করে বন্দুক, গুলি ছুড়ে খুনের চেষ্টা। তারপর হামলার সময় গুলি না বেরোনোয় বেঁচে যান কসবা শাসক দলের নেতা, এবং তারপর তারা পালিয়ে যায়। এই যাত্রায় রেহাই পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। গত কয়েক বছরের একটা পরিসংখ্যান দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে সুশান্ত ঘোষ আর হামলা যেন সমার্থক হয়ে উঠেছে। আগামী দিনের জন্য একটা বাজে জায়গায় যাচ্ছে, কিন্তু কসবার অবস্থা সত্যি ভালো না। সমাজ বিরোধীরা চেষ্টা করছে একটু মাথা তুলে দাঁড়াবার, সেই প্রবণতাটা বন্ধ করতে হবে। সামগ্রিকভাবে কসবার দিকে আমি নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে বারবার কেন টার্গেট সুশান্ত, এই কথাটা কেন বলছি, একবার বিগ ওয়ালে আপনাদের দেখাই নিশানায় সুশান্ত কেন এই কথাটা বলছি। 12ই নভেম্বর 2020 তপসিয়ায় জাভেদ খানের অনুগামীদের হাতে আক্রান্ত হন সুশান্ত ঘোষ। তারপর 2023 7ই আগস্ট সুশান্ত ঘোষকে খুনের হুমকি, গ্রেফতার 2 অভিযোগ। এরপর আজকের ঘটনা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কি বলুন তো, তার উপর হামলা নিয়ে কিন্তু বিরোধীদের দিকে আঙুল তোলেননি সুশান্ত ঘোষ। ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিচ্ছেন দলের একাংশ জড়িত। রাগঢাক না রেখে সুশান্তর ইঙ্গিত, হামলার পিছনে বড় মাথা রয়েছে। কোনো একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে। এখানকার কেউ নিশ্চয়ই আছে, বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই, এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে। এই বড় মাথার কথা বলছেন, কোনো বড় মাথা যুক্ত হতে পারে। বড় মাথা না হলে কেনই বা সুপার কিলার নিয়োগ করবে, কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে? শুক্রবারের হামলার নেপথ্যে দলীয় কোন্দলের কথা উড়িয়ে দিলেও নাম না করে লিপিকার প্রমোটিং যোগের ইঙ্গিত করেছেন সুশান্ত। তবে লিপিকা অবশ্য বিতর্ক থেকে অনেকটা দূরেই থাকছেন। উনি প্রমোটারদের সঙ্গে থাকেন কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কাউন্সিলর কেন প্রমোটিংয়ের সঙ্গে থাকবে? কাউন্সিলর সেটা কাজ না। আমরা দুজনেই এক পার্টি করি, এক দল করি। আমার সঙ্গে স্বরূপদার সঙ্গে কোনো রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এসব কথাগুলো বাজে কথা। বারবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হচ্ছে কসবা এবং বিস্তীর্ণ অংশ। আর যতবারই এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তখনই শাসক দলের কোন বড় মাথা এই দ্বন্দ্বের পিছনে রয়েছে তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন শাসক দলের নিচু তলার কর্মীরা। সুশান্ত ঘোষের ওপর আক্রমণের পর সেই বড় মাথাকে ফের এই প্রশ্ন উস্কে দিল। অনেকেই মনে করছেন এই বড় মাথা এতটাই প্রভাবশালী যে তাকে কেউ ধরতে পারে না, অথবা জানলেও পুলিশ বা নেতৃত্ব কিছু করতে পারে না। 107 এবং 108 নম্বর ওয়ার্ডে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে শাসক দলের তরফে বারবার
সতর্ক করা হয়েছে এই দুটি ওয়ার্ডের নেতৃত্বকে, কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। দুই কাউন্সিলর তাদের এলাকা ছেড়ে অন্য ওয়ার্ডে হস্তক্ষেপ করায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ। এই আবহে দলীয় নেতৃত্ব নাকি সুশান্তকে পাশের ওয়ার্ডে যেতে বারণ করে, লক্ষণ রেখা টেনে দেয়। হামলার পরে কার্যত নেতৃত্বের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জুড়েছেন সুশান্ত ঘোষ। জেলা সভাপতি বলেছিলেন যে যাতে আমি ওখানে মাথা না গলাই, আমি ওখানে মাথা গলাচ্ছি না, কিন্তু বিগত 12 বছর ধরে মমতা ব্যানার্জি আমাকে ওখানে কাউন্সিলরের পদে দায়িত্ব দিয়েছিলেন। নিজের হাতে অঞ্চলটা তৈরি করেছি। কেউ চাক আর না চাক আমাকে ওখানে থাকতেই হবে, ওখানকার মানুষের সঙ্গে থাকতেই হবে। যদি আমার সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমার যা বলার আমি বলে দেবো। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, যা বলার দলকে বলবো। দক্ষিণ কলকাতা জেলা সভাপতি হিসেবেই আমি বলছি, আমাকে উনি বলেননি, যদি উনি আমায় বললেন নিশ্চয়ই আমি ওনাকে যা বলার বলবো। পিস্তল তাক করলেও কাজ হাসিল হয়নি, ধরা পড়ে যায় আততায়ী। শুট আউটের মূল অভিযুক্তকেও পাকড়াও করা হয়েছে, কিন্তু কসবায় কেন এত হানাহানি, যার জন্য কাউন্সিলরকেও রেয়াত করা হচ্ছে না? এর নেপথ্যে উঠে আসছে জমি দখলের কথা। বিরোধী কেউ নয়, খোদ তৃণমূল কাউন্সিলরের মুখে মধু ভাণ্ডের কথা। জমি মানে মধু, সবাই এটা দাবি করে। এই মধুর লোভেই কি এখন মৌমাছি ভিড়? মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছি লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। এখন কোন মৌমাছি কতটা মধু সংগ্রহ করবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, ওই মধু সংগ্রহের জন্য যেন মানুষের এখানে যারা বসবাস করে তাদের যেন জীবনযাত্রাটা ব্যাহত না হয়, সেটা দেখার জন্য আমি অনুরোধ করব। জমি অর্থাৎ কাঁচা টাকার জন্য সমাজ বিরোধীদের ভিড় বাড়ছে কসবায়, সুশান্ত ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এবং তারপর আমরা গিয়েছিলাম 107 নম্বর ওয়ার্ডে। সেখানে কি দেখা গেল? সেখানে বেশ কিছু ফাঁকা জমি দেখতে পেলাম আমরা। কোথাও সরকারি জমি, কোথাও আবার বেসরকারি জমি। জমি মানেই টাকা, আর সেই টাকাই হচ্ছে মধুর সমান। একের পর এক বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে এই জমিতেই। সূত্রের খবর, এই ফাঁকা জমি যে এলাকায়, এখানকার নিয়ন্ত্রণ কে হাতে রাখবে তা নিয়েই এখন শাসক দলের একাধিক গোষ্ঠী। অভিযোগ, কসবার খালি জমি নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই মূলত সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলি। আর পূর্ব কলকাতার জলা জমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড, যা কলকাতার অন্যতম জমির খনি হিসেবে পরিচিত। কেন সেখানে বলা হচ্ছে জমি মানে মধু, তার কিছু পরিসংখ্যান বলি আপনাদেরকে। রাস্তার ভিতরে খালি জমির দাম কাঠা পিছু 60 থেকে 80 লক্ষ টাকা। আর বাইপাস লাগোয়া যদি খালি জমি হয় তাহলে দাম কাঠা পিছু 1.5 কোটি টাকা। সরকারি হিসেবে 190টির কাছাকাছি খালি জমি এই দুটো ওয়ার্ডেই রয়েছে। তালিকায় ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি, পরিত্যক্ত জমিও রয়েছে অভিযোগ। আর এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙরদের নজরে। সরকারি জমির বোর্ড ফেলে দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠছে। তিলজলা, তপসিয়া, আনন্দপুর, রুবি, মাদুরদহ বা কসবা, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক ফাঁকা জমি রয়েছে, যে জমির মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা। আর এই জমির কার দখলে যাবে সেটা ঘিরেই মূলত লড়াই। জমি মানেই মধু, আর এই মধু খেতেই শুধু স্থানীয় না, বহিরাগত মৌমাছিরা উড়ে আসছে এই বিভিন্ন এলাকায়। স্বাভাবিকভাবেই বাড়ছে দ্বন্দ্ব। কোথাও শাসক দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব, কোথাও আবার শাসক দলের নেতাদের অনুগতদের মধ্যে দ্বন্দ্ব। সব মিলিয়ে রীতিমতো বিপাকে শাসক দলের নেতারা। তার মানে এলাকার দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি আসলে কার হাতে থাকবে, কার দখলে থাকবে, গোলমাল মূলত তা নিয়ে। জমি মধু তত্ত্ব তো আছেই। সুশান্ত ঘোষের ইঙ্গিত, জমির লোভে কসবায় বহিরাগতদেরও ভিড় বাড়ছে। মৌমাছি কি অন্য জায়গায় ডেরা বাঁধছে, এখানে এসে ফসল খাওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, অন্য জায়গায় যদি মধু না থাকে তাহলে অন্য জায়গার মৌমাছিরা তো সেই জায়গা ছেড়ে যেখানে মধু আছে সেখানে আসবেই না। সবচেয়ে বড় কথা, এখানে অপরাধ করে বাইরে গিয়ে কোথাও একটা শেল্টার পেয়ে যাচ্ছে, রাজনৈতিক তকমা পেয়ে যাচ্ছে, এটা কসবার পক্ষে একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে জিনিসটা। জমি তো কম আছে, জমির দাম সেটা কোনো ফিক্সড নেই, মানে এটা হচ্ছে ফ্যান্সি প্রাইস, আপনি কি দাম রাখছেন তার উপর নির্ভর করছে। এখানে গলির ভেতরে দোকানও কেউ পায় না, ভাড়ায় কেনা দূরের কথা। জমির দাম কি বেড়েছে কেন? প্রচন্ড দাম। 10 বছর আগে এক কাঠা জমি কিনতে গেলে কত লাগতো? ওই 30-40 লাখ। এখন তো কোটি হয়ে গেছে।
হামলার পিছনে উঠে আসছে জমি দখলের লড়াইয়ের তত্ত্ব। আর কে হামলা চালালো, কোথা থেকে হামলা, সেখানেও তো বিহার যোগ। জালে মাস্টারমাইন্ড। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার আফরোজ খান ওরফে গুলজার খান ওরফে ইকবাল। পূর্ব বর্ধমানে গলসি থেকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। ধৃত ইকবাল শুটারদের এনেছিল বলে পুলিশ সূত্রে দাবি। অভিযুক্ত যুবরাজ সিং এবং এক ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। এই যে শুট আউটে বারবার গত কয়েকদিনে যত কটা ঘটনা ঘটেছে সব কটাতে দেখুন গুলি চলেছে এ রাজ্যে, এ বাংলায়। আর সেক্ষেত্রে বিহার যোগ সামনে এসেছে। একটু বিগওয়ালে দেখাই আপনাদের, মনে করাই আপনাদের। বৃহস্পতিবার বিহারের বৈশালী থেকে 3 জনকে আনা হয় কলকাতায়, পুলিশ সূত্রে খবর। এরপর প্রথমে বন্দর এলাকায়, পরে বাইপাসের ধারে থাকার ব্যবস্থা করা হয়। কি জানা যাচ্ছে, আরো জানা যাচ্ছে কয়েকদিন অভিযুক্তদের নিয়ে এলাকায় রেকি করে ট্যাক্সি চালক। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই ট্যাক্সিতে চেপে কসবায় নামে 3 জন। যুবরাজ স্থানীয় একজনের স্কুটারে চেপে এগিয়ে যায়। ওই এলাকাতেই ছিল যুবরাজের বাকি 2 সঙ্গী। শোনা যাচ্ছে যে ওই যুবরাজ মানে যুবরাজ কাজ ছিল ভয় দেখানো, বাকি কাজটা 2 জনের করার কথা ছিল, যদিও সফল হয়নি বৈশালীর 3 মূর্তি। সম্প্রতি ট্যাব দুর্নীতি থেকে শিশু পাচার চক্র বা শিয়ালদায় অস্ত্র উদ্ধার, যে কথা বারবার বলছিলাম, বারবার উঠে আসছে এই বিহার যোগের কথা। কাউন্সিলরের উপর হামলাও সেই বিহার লিঙ্ক। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও সেই বিহার যোগ সামনে উঠে এলো। তবে এই প্রথম নয়, ইতিপূর্বে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি শহর কলকাতাতে বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গেই এই বিহার যোগ বা বিহার তত্ত্ব সামনে উঠে এসছে। শিয়ালদা সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়ে যাওয়া, সেখানেও কিন্তু বিহার যোগের বা বিহারের যোগ সামনে উঠে এসছে। এবং তার পরবর্তীতে শিশু পাচারের যে ঘটনা বা শিশু পাচার চক্রের সঙ্গেও কিন্তু বিহার যোগ উঠে এসছে সামনে। এমনকি সম্প্রতি ট্যাব দুর্নীতির অভিযোগ জমা পড়েছে, সেই তদন্ত করতে গিয়েও কিন্তু বিহার যোগের তত্ত্ব সামনে উঠে এসছে। তারপর এই কাউন্সিলরকে লক্ষ্য করে যে গুলি চালানোর চেষ্টার ঘটনা, তাতেও কিন্তু সেই বিহার থেকে নিয়ে আসা ভাড়াটে শুটারদের ব্যবহার যে ঘটনা বা যে তথ্য, সেটাও কিন্তু সামনে উঠে আসছে। মুখ্যমন্ত্রী খোদ পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়ার পরেও এ ধরনের ভিন রাজ্য, বিশেষ করে বিহার থেকে আসা দুষ্কৃতীদের বিভিন্ন সময় কাজে ব্যবহার করার যে ঘটনা, তা কিন্তু এড়ানো সম্ভব হচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই এ ধরনের একের পর এক ঘটনা থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন সামনে উঠতে শুরু করেছে। ওর কোনো কথাই এখন বিশ্বাস করা যাবে না, কারণ ও এখন কিছু কিছু ছদ্মনাম ব্যবহার করবে। সেই নামগুলোর আদৌ পৃথিবীতে এক্সিস্টেন্স আছে কিনা, তাই সেই লোকের নাম আছে কিনা, সেই লোকটার এক্সিস্টেন্স আছে কিনা ওই নামে, সেই জিনিসগুলো ওর মোবাইল থেকে পাওয়া যাবে। কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় যেরকম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আরেকবার রাজ্য রাজনীতিতে ঝড়ও বয়ে যাচ্ছে। দলের কাউন্সিলরের উপর হামলার ঘটনায় পুলিশের উপর বেজায় ক্ষুব্ধ কলকাতার মেয়র। পুলিশকে কার্যত তুলোধনা করেছেন ফিরহাদ হাকিম। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। একটু যেন চেনা ভঙ্গির বাইরে গিয়েই ফিরহাদ হাকিম এতটা রিয়াক্ট করলেন এবং তার অভিযোগের তীর কার দিকে? পুলিশের দিকে। আর পুলিশকে নিয়ে ফিরহাদের এই মন্তব্য বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল। বিরোধীদের কটাক্ষ যে পুলিশ তো সরকারি, তাহলে তার মানে সরকারই তো ব্যর্থ। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই। 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তার বাড়ির নিচে রয়েছেন এবং তাকে গুলি করে মারার চেষ্টা। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। খোদ জনপ্রতিনিধি যদি হামলার মুখে পড়েন তাহলে তাদের জীবন আর কতটা সুরক্ষিত? হামলার পর রীতিমতো দুশ্চিন্তায় 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। আমরা পাড়ার লোক মানে কোন ঠাসা হয়ে গেছি, আর আমরা সবসময় একটা ভয়ের মধ্যে রয়েছি। ভয়, সন্ত্রস্ত, সবসময় একটা যেন কী না কীভাবে কার সঙ্গে কী কথা বলবো, কে কীভাবে নেবে, হয়তো মারপিট হয়ে এরকম হয়েছে। হলো সিকিউরিটি নেই, আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তো রাত্রিরে
মানে 1টা-1.5টা অবধি এমনি ঘুরি রাস্তায়, কিন্তু এবারে তো দেখছি বেরোনো আমাদেরও বিপদ আছে। ভয় লাগছে? হ্যাঁ, ভয় নেই, ভয় তো আছে দাদা। বেলা আলো সেই সন্ধ্যেবেলা গুলিগালা চলছে, আর কোন সময় চলে গেলে আশেপাশে যারা আছে তাদের গায়ে লাগতে পারতো। একটু তো ভয় আছে, আশা করি প্রশাসন তার একটু ব্যবস্থা কিছু নেবে নিশ্চয়ই। প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন, গুলি বোমা যেভাবে ঢুকছে তাতে পুলিশের নজরদারি নিয়ে, শহরবাসীর নিরাপত্তা নিয়েও তারাও চিন্তিত। যাদবপুর এলাকা যখন 1/11-তে নেওয়া হয়, 11 সালে সেপ্টেম্বর মাসে, আমি কিন্তু তখন এই কসবা, গরফা, পূর্ব যাদবপুর, এইগুলো পুরো জোনটার চার্জে ছিলাম। আমি প্রত্যেকটা জোনের প্রত্যেকটা জায়গাও চিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় এরকম একজন জনপ্রতিনিধিকে সামনাসামনি অ্যাটাক করা আর ওইভাবে গুলি চালানো, মানে এটা আপনি যেটা বলছেন আতঙ্কের বটে, আমি নিজেও বুঝি যে এটা আতঙ্কের, সাধারণ মানুষ তো ভয় পাবেই। রাজ্যে ট্যাব দুর্নীতি হোক, শিশু পাচার চক্র হোক বা কাউন্সিলরকে গুলি করে মারার চেষ্টা, একের পর এক বিষয়ে এক হচ্ছে পুলিশের নজরদারি এবং দ্বিতীয়ত হচ্ছে বিহার যোগ। এবং মেয়র ফিরহাদ হাকিমও যেভাবে রিয়াক্ট করলেন যে এত গুলি বোমা আসছে কিভাবে এ রাজ্যে, অর্থাৎ নজরদারি নেই কেন, সবকিছু মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন, আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং মানুষের, সাধারণ মানুষের, আমার আপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে শেষ করছি আজকের TV9 স্পেশাল। দেখা হবে আগামী সোমবার, সঙ্গে থাকুন।